নিটেল গল্পের 10তম অংশ। লেখিকা ইশরাত তিথি। সাবধানে ম্যাডাম। পিচঢালা রাস্তায় বসে আছে তুষি। চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে বইগুলো। ঝড়োয়া হাওয়া বইয়ের পৃষ্ঠাগুলো উড়ছে। আশপাশ গাছ শুকনা পাতাগুলো উড়ছে বাতাসে। কালো মেঘের গর্জনা তীব্র বাজ পড়ায় শব্দে বোঝা যাচ্ছে আজ ঝড় উঠবে। তিসি কিংবদন্ত হয়ে আছে, হা করে তাকিয়ে আছে প্রতীকের দিকে। নিজের অবস্থা সম্পর্কে বিন্দুমাত্র ধ্যান নেই তার। প্রতীকের ঠোঁটের কোণে মধুর হাসি, ঠোঁট বাঁকিয়ে সে বুকে হাত গুজে রেখেছে। বা আপনার ধূপধাপ আচার খাওয়ার রেকর্ড আছে দেখছি, নাইস। ডোক গিলে কপাল কুচকালো তুষি। রাস্তা থেকে হাত তুলে সেদিকে দৃষ্টিপাত করে। ইস, ছিলে গেছে হাতের তালু। ব্যথাতুর শব্দ করে ওঠে সে। গো বেচারা, মুখ করে আশেপাশে তাকায়। উঠুন নাকি টেনে তুলতে হবে? প্রতীকের কথায় দ্রুত উঠে দাঁড়ায় তুষি। গা ঝাড়তে ঝাড়তে বলে, মানুষকে সাহায্য না করে মজা নিতে সবাই পারে, কিছু মানুষকে আবার আগ বাড়িয়ে সাহায্য করতে গেলে লম্বা লেকচার শুনতে হয়। তুষির হাত থেকে থেমে যায়। শোণিত দৃষ্টিতে তাকায় প্রতীকের দিকে। প্রতীক অবশ্য নির্বিকার। তুষি গজগজ করতে করতে বইগুলো তুলতে শুরু করে। প্রতীক আগ বাড়িয়ে সাহায্য করতে আসে না, এভাবেই দাঁড়িয়ে থাকে। আকাশ কাঁপিয়ে বৃষ্টি ঝরতে শুরু করে তখনই তুষি অসহায় দৃষ্টি তাকায় আকাশ পানে। দ্রুত হাতে বইগুলো তুলতে শুরু করে প্রতীক। একবার চাইলো সাহায্য করতে, কিন্তু পর মুহূর্তে কী ভেবে যেন এগোলো না। তুষি বইগুলো তুলে গায়ের ওড়নাটার দিকে ঢেকে দিল। সেগুলো বাকি ব্যাগগুলো হাত তুলে নিল। অতঃপর বৃষ্টির মাঝেই দ্রুত পায়ে হেঁটে যেতে লাগলো আউট হাউজের দিকে। মাঝপথে যেতেই তুষি পিছন ফিরে তাকালো। বিড়বিড় করে উচ্চারণ করলো, নাক উঁচু লোক একটা। প্রতীক ভিজছে, নজর তড়িঘড়ি হাঁটতে থাকা তুষির দিকে। বৃষ্টির তাপ বাড়ছে, এই প্রতীক ভিজে জুবুথুবু হলো মুহূর্তে। তুষিও চলে গেছে। প্রতীকের পিছু দাঁড়ানো ফিহা হা করে গিলছে সবটা। একটু পরেই মায়ের কাছে গিয়ে উগরে দিবে সবটা। প্রতীক ক্ষণিকক্ষণ পর স্বাভাবিক হলো। ভেজা চুলে আঙুল চালিয়ে বলল, ঘরে যা, আমি আসছি। ফিয়া কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দৌড় দিল ঘরের মধ্যে। প্রতীক এগিয়ে গেল ওর স্থপদের টপটার কাছে। গাছগুলো ঠিকই আছে, তবুও আর একটু পরিচর্যা হলেও তাদের। এক পর্যায়ে টবের পাশে মিলল একখানা চুল বাঁধার কাজটা। মেটালের উপর খোদাই করা গোলাপের কারুকাজ। প্রতীক ঘুরে ফিরিয়ে দেখলো সেটাকে। মুগ্ধ কণ্ঠে বলল, রকচাটা ম্যাডামের হেয়ার অ্যাক্সেসরিজ। সে কাঁটাটা নিয়ে বাড়িতে প্রবেশ করলো। ক্ষণিকক্ষণ পরেই তুষি এলো সেখানে। চুলের কাঁটাকে ওখানে কোথায় পড়েছ? সবগুলো তোলার সময় স্পষ্ট শব্দ শুনছে সে, কিন্তু কোথায় যে পড়লো বৃষ্টির মাঝে? আশপাশ তন্ন তন্ন করে খুঁজল তুষি, কোথাও নেই। হতাশ হলো সে। কলেজের ট্যুরে গিয়ে কাঁটাটা কিনেছিল তুষি। প্রায় বছর 10 ধরে ব্যবহার করছে। এতদিন ব্যবহারের জিনিসটা হারিয়ে যাওয়ায় মন খারাপ হওয়াটা স্বাভাবিক। মুখটা ভার করে ফের আউট হাউজের দিকে পা বাড়ালো তুষি। দুপুর একটা। ঘরের সব জিনিস তুষিরাই 3 বোন আর রাজিয়া মিলে গুছিয়ে ফেলেছেন অনেকটাই। এখন শুধু রান্নার জিনিসগুলো অনাহাজ করার পালা। শিমলা ক্লান্ত হয়ে ফ্লোরে হাত পা মেলে শুয়ে পড়েছে। এতগুলো জিনিস আনা, সেগুলো পরিষ্কার করে গুছিয়ে রাখা কি কম কষ্টের? তবুও পিক আপ ড্রাইভার আর তার সহযোগীরা ভারী জিনিসগুলো পাতিয়ে দিয়েছিলেন। নয়তো 4 জন মহিলার পক্ষে এসব করা কতটা কষ্টকর হতো। আর বলা বাহুল্য, মাহবুব-জামান এখনো বাড়ি ফেরেনি। অবশ্য ওনার জন্য কোনো কাজই ফেলে রাখা হয়নি। তুষি ঘর মুছে নিয়েছে, রান্নাঘরের কাজ রাত থেকে শুরু করবে ভেবে রেখেছে। আপাতত একবেলা খাওয়ার জন্য বাইরে থেকে কিছু আনিয়ে নিবে। সবাই প্রচণ্ড ক্লান্ত, রান্না করা সম্ভব নয়। মা, তুমি গোসল সেরে নাও, আমি খাবার অর্ডার করে দিচ্ছি। শিমলার
তুলিকে বলো গোসল সেরে নিতে। তোর আব্বাকে কল করতো, সকাল থেকে একটা কাজও করলো না, এখানে আসছে না। পুরুষ মানুষ বাড়িতে থাকে কেন যদি কোনো কাজ তাকে না পাওয়া যায়। তুষি মায়ের কথা মতো কল করলো মাহবুজ্জামানকে, ফোন বন্ধ। তুষি আরও 2বার ফোন করলো, কিন্তু ফলাফল অভিন্ন। আব্বুর ফোন বন্ধ। মা, তুমি যাও গোসলে, চলে আসবে। রাজিয়া তিক্ত হাসলো, তিনি জানেন কেন ফোন বন্ধ। আবারও নাজিরের মায়ের কাছে গেছেন মাহবুব। রাজিয়ার ঘৃণা হলো নিজের উপর, কেন এতগুলো বছর এই অমানুষটার সাথে সংসার করলেন। এমন ভাবনা আসতেই মরে যেতে ইচ্ছা করে তার। লজ্জা হয়, আফসোস হয় নিজের ভাগ্যের প্রতি। রাজিয়া মনে মনে ভাবলেন, আপনি আবারও ওই কাছে গেলেন, প্রমাণ করলেন মানুষের চরিত্র আদেও বদলাবার নয়। কয়লা ধুলে আসলেই ময়লা যায় না, আর না কখনো কুকুরে সোনার থালায় খাওয়ালেও সে মানুষ হয়ে যায়। আপনার স্থান ছিল পায়ে, আমি মাথায় তুলে রেখেছিলাম। এখন সময় এসেছে আবারও পায়ের তলায় পিষে ফেলার। তোমার বউ আর মেয়েরা কেমন আছে? আজকে এখানে এলে খোঁজ করে যদি। নাজমার কথায় ভাজে কুটুল হাসল মাহবুব। সিগারেটের টান দিয়ে পুঞ্জিনটা পাকাতে ধোঁয়াগুলো বদ্ধ করে উড়িয়ে দিলেন। এত পরিবেশ আরও ঘুমাটে, ধোঁয়ায় আর দম বন্ধকর হয়ে উঠল। নাজমার অবশ্যই এসবে তেমন অসুবিধা হয় না, সে অভ্যস্ত। জীবনের দীর্ঘ সময় সে অন্ধকার জগতেই কাটিয়েছে। মাহবুবের সাথে পরিচয় তো এই নোংরা গলিতেই, সেখান থেকেই তো তুলে আনলেন মাহবুব তাকে। তখন নাজমার বয়স কত, 24 কি 25 হবে হয়তো। নিষিদ্ধ গলিতে আসা প্রত্যেক পুরুষের চাহিদার প্রথম স্থান ছিল নাজমার। সুন্দরী লাসাময়ী নারী ছিলেন নিষিদ্ধ নাগরিক সব থেকে বেশি মূল্যের। মাহবুবের নারী স্বাদ নেওয়া আসা বহুদিনের, যদিও নিজের ইচ্ছাটা সে দমিয়ে রেখেছিলেন শুধু টাকার জন্য। মাসের অল্প কিছুদিন সে আসতো পারত পল্লীতে, কিন্তু রাজিয়ার সাথে বিয়ে হওয়ার পরে হাতে টাকা আসলেও সংসার অচ্ছলতা থাকলেও রাজিয়ার কষ্ট উপার্জন করা অর্থ মাহবুব খরচ করতে নেই নিষিদ্ধ স্থানে। রাতের পর রাত সুখ খুঁজেছেন এখানে সে, অথচ রাজিয়া জানতে তার স্বামী ঢাকায় হাড় ভাঙা পরিশ্রম করছেন। নাজমা নিজের কাছে পাওয়ার ইচ্ছা অনেক দিন ছিল মাহবুবের, তবে টাকার জন্য পায়নি। তবে স্ত্রীর পরিশ্রমের টাকা সেই সুযোগ করে হয়ে যায় দিনের পর দিন। এই সুন্দরীর সুখ খুঁজতে গিয়ে স্ত্রীকে ভুলে নাজমার সাথে প্রেমের সম্পর্ক জড়ান মাহবুব। নাজমা মাহবুবকে ভালো লাগতে শুরু করে, কিন্তু এই নিষিদ্ধ পল্লীতে ভালোবাসা বা অনুভূতির কোনো স্থান নেই। শরীর থাকলে যা খেয়োদ্দার বিলাতে হয়। মাহবুব তা চায়নি, সে চেয়েছিল নাজমাকে এই নরক থেকে বের করতে। শেষে এক রাতে নাজমাকে এই নিষিদ্ধ পল্লী থেকে 50,000 টাকার বিনিময়ে ছাড়িয়ে আনেন মাহবুব। টাকাটা অবশ্য রাজিয়ার গলার মোটা স্বর্ণের চেন বিক্রি করেই পেয়েছিলেন মাহবুব। রাজিয়া স্বামীকে দিয়েছিলেন ব্যবসার জন্য, কিন্তু মাহবুব তাকে শুনেছিলেন অন্য গল্প। নিজের শরীরের ইচ্ছাকৃতভাবে তৈরি করা দাগ দেখিয়ে রাজিয়াকে বিশ্বাস করিয়েছিলেন ছিনতাইকারীরা কবলে পড়ে টাকাগুলো গেছে। রাজিয়াও বিশ্বাস করে নিয়েছিলেন। নাজমাকে যখন মাহবুব বের করে আনেন তখন নাজমা 2 মাসের অন্তঃসত্ত্বা, কিন্তু সন্তানের বাবাকে এই নিয়ে মাহবুবের প্রশ্ন করেনি। নাজমা যেখানে থাকতেন সেখানে সন্তানের পরিচয় পাওয়া কি সহজ কোনো কথা? এই পিতৃ পরিচয়হীন সন্তানকে নিজের পরিচয় দেন মাহবুব। নাজির নাজমার ছেলে, সে নিজেই হয়তো জানে না তার প্রকৃত পিতা কে, কার জিন সে বহন করছে। মাহবুব নিতান্ত স্বার্থপর, অর্থলোভী, নিচু একটা জানোয়ার। সে নিজের বৈধ সন্তানদের দিনের পর দিন নিষ্পণ করে গেছেন এই জানোয়ারের সন্তানের জন্য। রাজিয়ার মতো পবিত্র স্ত্রীকে নিয়ে পরদিন অন্ধকারে রেখেছে, ঠকিয়েছে তার বিশ্বাসকে, পায়ের তলায় নির্মমভাবে পিষে মেরেছে।
রাজিয়া নিজের রাজপ্রাসাদ ছেড়ে মাহবুবের হাত ধরেছিল, অথচ তার সাথে প্রতারণা করেছেন। ওরা এসব নিয়ে ভাববেন না। রাজিয়া বুঝে গেছে হয়তো, কিন্তু মেয়েরা বুঝবে না। মাহবুবের কথায় অতীত থেকে ফিরল নাজমা। বর্তমানে বেশ বয়স হয়েছে তার, 50 সদ্য। তবে সেই নিষিদ্ধ পল্লীর স্বভাব বোধহয় এখনও ফেলতে পারেনি। নোংরা বস্তুকে যতই ভালো স্থানে রাখো না হোক, নিজের দুর্গন্ধ সমস্ত পরিবেশটা নষ্ট করে ফেলে সে। নাজমাও বিপরীতে কেউ নয়। তোমার মেয়ের বিয়েটা তাহলে কি হবে না? মাহবুব উত্তর করলো না। নাজমা আগ্রহ দেখালেন না। বিয়ে হোক বা নাই হোক, আখের তো লাভ ক্ষতি নেই। তুষি তার মেয়ে না, তার আর মাহবুব নাজমা আর নিজের স্বার্থ দেখবেন, এই নিয়ে আর ভেবে লাভ নেই। উনি গেলেন ভাত বাড়তে মাহবুব জামানের জন্য। নাজির বাড়িতে নেই। মাহবুব জামান গত 13 বছর ধরে নাজির আর নাজমাকে ঢাকাতে রাখছেন। একই শহরে দুটা সংসার। তুষির দেওয়া টাকা সহ এই সংসার চলে, সাথে নাজিরের কিছু উপার্জন আর মাহবুবের পুরোটা উপার্জন এই সংসারের পিছনে খরচ করেন তিনি। নাজমা খাবার আনলে সিগারেট ফেলে হাত মুখ ধুয়ে খেতে বসলেন মাহবুব জামান। নাজমা পাশে বসে আছেন, স্বামীর খেদমত করছেন। যদিও বা এসব মেয়েটার স্বামীর খেদমত বা মহব্বত নয়। মাহবুব তার টাকার মেশিন নিষিদ্ধ পল্লী থেকে বের করে নিয়ে এসেছে নাজমাকে। ওর চারত বাচ্চাটাকে নিজের নাম দিয়েছে, লেখাপড়া করিয়েছেন। শান্তিতে তো আছেন তিনি। তাই মাহবুবের হাতে রাখা মানে নিজের শান্তি আর স্বাচ্ছন্দ্যতা বজায় রাখা। যদিও বা মাহবুব আজ ছাড়ার হয়, তবে বিশেষ ক্ষতি নেই নাজমা। সে নিজের আগের পেশা এখনও বহাল রেখেছে। ছেলে স্বামী বাড়ি না থাকলে এখানে পরপুরুষ আসে তার ঘরে। মোটেও অঙ্গের টাকাও জমানো আছে। মাহবুব রাজিয়াকে ঠকিয়ে নিজেকে যেমন ভাগ্যবান করে ভেবেছেন, আসলে সে তা নয়। এই এক ফোন, তা যা কাটলে পায়ের তলায় মাটি আর মাথার উপরে ছাদ, কোনোটাই বোধহয় এই জানোয়ারের কপালে আর থাকবে না। হাবিবা, ফেরদৌস, ফিফা, নাহিদ মিলে সবার খাবার নিয়ে আউট হাউসে প্রবেশ করলেন। তুষি সবে গোসল সেরেছে, ভেজা চুলগুলো তোয়ালে পেঁচানো। তিনজন একসাথে এত খাবার হাতে দেখে চকিত হলো তুষি। দ্রুত গিয়ে দাঁড়ানে হাবিবা ফেরদৌসের কাছে। আন্টি, এসব মানে আমি তো খাবার অর্ডার করেছিলাম, আপনি কেন এত কষ্ট করে গেলেন? হাবিবা খাবারগুলো টেবিলে রাখলেন। অতঃপর নাহিদ আর ফিফাকেও খাবারগুলো টেবিলে রেখে দিল। হাবিবা তুষির হাত টেনে নিয়ে পাশে দাঁড় করালেন। এত কষ্ট করেছো সারাদিন, বাইরের খাবার খাবে কেন? আমি রান্না করছি, এগুলো খাবা। পুরো টেবিলে ভর্তি খাবার। তুষির কেমন অস্বস্তি উঠল। এত সাহায্য নিচ্ছে কারো থেকে সে, প্রতিদান দিবে কি করে? তুষি মুদ্রা হেসে বলল, আন্টি, এত কষ্ট কেন করতে গেলেন? এত খাবার। চুপ থাকো তো। তোমার মা কই? ডাকো ওনাকে। আসার পর তো দেখাই হলো না আমার সাথে। রাজিয়া গোসল করছিলেন, তখনই বের হলেন গোসল ছেড়ে। হাবিবাকে দেখে সালাম দিলেন রাজিয়া। অতি নম্র সুরে সালামের উত্তর দিলেন হাবিবা। হাস্যজল মুখে বললেন, ভালো আছেন আপা? আলহামদুলিল্লাহ আপা, আপনি? ভালো আছি। বাসা পছন্দ হয়েছে? আমি লোক দিয়ে পরিষ্কার করিয়ে রেখেছিলাম, যদিও দেখলাম আপনারা আবার পরিষ্কার করছেন। এত জিনিস আনলাম, নোংরা হয়ে গিয়েছিল। আপনি বসেন আপা। রাজিয়া, মাহবুবা, ফিফা আর নাহিদা বসলেন। শিমলার তুলিও এসে কুশল বিনিময় করলো সবার সাথে। তুলি আর ফিফা সমবয়সী, একই ক্লাসে পড়ে। তুষি এসবের মাঝে নিজের আর মায়ের ভেজা কাপড়গুলো নিয়ে বাইরে গেল মেলে দিতে। আউট হাউজার প্রতীকের বাড়ির মেঝে এই ফাঁকা জায়গাটা বেশ খোলামেলা, আলো বাতাসও আসে যথেষ্ট। তুষি ভেজা কাপড় সামলাতে বালতি নিয়ে রাখলেন ফাঁকা জায়গায়, সাথে রাশিও রয়েছে। কাপড় রোদ দিতে মাথায় ভেজা তোয়ালেটা খুলে ভেজা চুলগুলো হাত খোপা করে নিল তুষি। অতঃপর লেগে পড়ল রশি টানানোর কাজে। তুষির উচ্চতা আর 5টা বাঙালি মেয়ের মতো স্বাভাবিক, 5 ফুট 1-2 ইঞ্চি হবে। পায়ের পাতার উপর
ভর করে উঁচু করে বেশ কষ্ট করে রশি টানলো তুষি। কাজ শেষ হতেই কোমরে হাত দিয়ে একটু শ্বাস ছাড়লো সে। মুখে ফুটলো সাফল্যের হাসি। উফ, অবশেষে টানাতে পারলাম। তুষি ভেজা কাপড়গুলো থেকে পানি চিপড়ে একে একে সেগুলো নেড়ে দিয়েছিল। কাপড় নেড়ে দেওয়া শেষ হলেই চুলের খোপা খুলে ভেজা গামছা দিয়ে চুল ঝাড়তে লাগলো তুষি। প্রতীক ঘরের বারান্দায় ঠিক আউট হাউজের দিকে। এই বারান্দায় সে খুব কমই আসে। আজ কি ভেবে সে বারান্দায় এসেছিল নিজের জানা না বোধ হয়। হাতে ফল নিয়ে রোলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে প্রতীক। বৃষ্টি থেমেছে কিছুক্ষণ আগে। গাছের পাতা থেকে পানি চুবে পড়ছে। একই মধ্যে রোদ উঠেছে, যদিও তেজি রোদ নয়, তবে অমন বৃষ্টির পরে রোদ ওঠা বেশ আশ্চর্যজনকই বটে। বাইরে বেশ হাওয়া দিচ্ছে। প্রতীক ফোন থেকে মুখ তুলে তাকালো নিচের দিকে। আউট হাউসের পাশে লম্বা চুলের রমণীর ভীষণ ব্যস্ত হাতে নিজের চুলগুলো থেকে পানি ঝাড়ছে। তুষির পরনে একটা সবুজ রঙের সুতি জামা। চুলের পানিতে তা ভিজে কোমর অবধি। গায়ের সাথে লেপ্টে আছে। প্রতীক অবচেতন শর্ত আর চোখ জোড়া বেহায়া হয়ে তাকিয়ে আছে তুষির দিকে। শাসন বারণ ভুলে গেল নাকি এই সুপুরুষ? তুষির চুল মোটা মোছা শেষ হলে ও ভেজা গামছাটা রশিকে ঝুলিয়ে দিল কাঁধের একপাশে। চুলগুলো এনে হাত দিয়ে আগলা করতে লাগলো চুলের জট। নিজের কাজ বহল রেখেই উপরের দিকে তাকালো তুষি। চোখ পড়লে সোজা প্রতীকের বারান্দায়। নজর মিলল দুজনের না। প্রতীক দাঁড়িয়ে আছে বারান্দায় সরের আড়ালে। সেখান থেকেই তুষিকে স্পষ্ট দেখা গেলেও বাইরে থেকে প্রতীকের উপস্থিতি লক্ষণীয় নয়। তুষি নিজের কাজ শেষ করে বালতিটা নিয়ে ভেতরে প্রবেশ করলো। তুষি চলে যেতেই আড়াল থেকে বেরোলো প্রতীক। চোখে একরাশ অবশ্য মুগ্ধতা, তবে মস্তিষ্ক তা মানতে নারাজ। কিঞ্চিৎক্ষণে মুগ্ধতা তাকে কাটিয়ে প্রতীকের চিরচেনা গম্ভীর্য ফিরল। নিজের এমন কাণ্ড কারখানায় নিজেকে প্রচণ্ড মুখ করলো প্রতীক। হাতের মুঠোয় থাকা ফোনটা চেপে ধরে দ্রুত ঘুরে দাঁড়ালো সে। ঘন শ্বাস ফেলে নিজেকে শাসালো প্রতীক। দ্যাট উইল ইজ ওয়ার্কিং ইন দ্য লাইব্রেরি। আচ্ছা, তবুও নিজে সামলাতে ব্যর্থ সে। বেহায়া মনটা অবচেতনায় ফিরে তাকাতে চাচ্ছে আউট হাউজের দিকে, কিন্তু নিজেকে দিল না সে। প্রতীক দ্রুত পায়ে চলে গেল ঘরে। কিন্তু দৃশ্যপটে ভাসছে কেবল মোহনীয় সিগ্ধনারীর অবয়, মায়াময় মুখশ্রী আর দ্বিগুল কেশরাশি। অগত প্রতীক বিরক্ত হলো। চোখ বন্ধ করে গায়ে এলিয়ে দিল কাউচড়ে। তাতে নিস্তার নেই তার। কি এক জ্বালা! প্রতীক ল্যাপটপটাকে সরিয়ে উঠে দাঁড়ালো। কোমরে হাত দিয়ে পায়চারি করলো। কিঞ্চিৎক্ষণে বড় শ্বাস ফেলে চোখ বন্ধ করে কপালে আঙুল ঘষতে বিড়বিড় করে বলল, ম্যাডাম, ডোন্ট কাম ইন মাই মুড, স্টপ ডিস্টার্ব মি। ডোমটি সাল 1990। রাজিয়ার সাথে মাহবুবুজ্জামানের বিয়ে হয়। রাজিয়ার বাবা এই বিয়ে ঘোর বিরোধ ছিলেন। একই মাহবুবের পরিবারের মর্যাদা অনেকটা নিচু। তারপরে মাহবুব ছিলেন বেকার, কিন্তু মেয়ের জেদের কাছে হেরে যান রাজিয়ার বাবা। জমিদার বংশের মেয়ে এমন এক মধ্যবিত্ত ঘরে বিয়ে করেছে, তা নিয়ে এলাকায় কম কানাঘুষা হয় না। শেষে রাজিয়ার বাবা ফখরুদ্দিন মল্লিক ভীষণভাবে ভেঙে পড়েন। অভিমানে মেয়েকে মুখ দর্শন বন্ধ করেন। বিয়ের পর মুহূর্তেই রাজিয়া ছিলেন অত্যন্ত সুন্দরী, অভিজাত আর আদরের মধ্যে বড় হওয়া ধরির দোলালি। তখন গরিব ঘরে এসে পড়ল। খাওয়া পড়ার কষ্ট থেকে বেশি কষ্ট হতো শাশুড়ি আর জাওদের খোটা শুনে। বেকার স্বামী, বাপের বাড়ি বড়লোক, অথচ জামাইকে একটা কাজ দিতে পারো না। অপয়া, পুরোমুখী, অলক্ষী আর কত কি তামাক্কা। রাজিয়া মুখ বন্ধ করে সহ্য করতেন। মাহবুব জোর করে ঢাকায় পাঠালেন। নিজের হাঁস মুরগি পালন করতেন। কখনো বা মানুষের বাড়িতে ধান সিদ্ধ করার কাজ করেছেন। পড়াশোনা জানা ছিল বিধায় গ্রামের কিছু বাচ্চাদের হাতে খড়ি হয়েছে রাজিয়ার হাতেই।
এসব করেই দিন চলত রাজিয়ার। নিজের রক্ত জল করে উপার্জনের স্বামীর হাতে দিতে অতি বিশ্বাসে, কিন্তু তার স্বামী কালো অধ্যায় সম্পর্কে সে জানতো না। বিয়ের 2 বছর হলে যখন রাজিয়ার বাচ্চা হচ্ছিল না, তখন আর এক জাহান্নাম শুরু হয়। শাশুড়ি তো বাজো বলে অপমান করেন, অথচ এতটুকু বোঝেন না স্বামী সন্ধিক্ষণে বা কতটুকু সময় থাকেন। রাজিয়া 1992 সালের শেষের দিকে শীতের এক বিকালে মাহবুব জামান বাড়িতে উপস্থিত হন নাজমার 1 বছরের নাজিরকে নিয়ে। রাজিয়ার জায়েরা নাজমাকে দেখে মিটমিটি হাসেন আর বলেন, জমিদার মাইয়া তো বাচ্চা দিতে পারলো না, দেখ এখন ওর জামাই বাচ্চা সহ বউ নিয়ে বাড়ি ঢুকছে। রাজিয়ার দুনিয়া উল্টে গেল যেন। সে শুকনো ঢোক গিলে মাহবুবকে বললেন, কে এই মহিলা, আপনি বিয়ে করেছেন আবার? রাজিয়ার কথা উত্তর মাহবুব হেসে উঠল। নাজমার ছোট নাজিরকে দেখিয়ে বললেন, যা তা চিন্তা করো কেন রাজিয়া, ওরা আমার বন্ধুর স্ত্রী আর ছেলে। আমার বন্ধু মারা গেছে, ওদের আর কেউ নেই, তাই নিয়ে এলাম এখানে। আমাদের সাথেই কয়েকটা দিন থাকবে, এরপর একটা ব্যবস্থা হলে চলে যাবে। মাহবুবের কথায় সেদিন রাজিয়া বিশ্বাস করে নিয়েছিলেন। এমনি কি নিজের ঘরেও তুলেছিলেন নাজমা আর নাজিরকে। স্বামীর বন্ধুর বিধবা স্ত্রী নিজের বোনের স্থানে বসিয়েছিলেন তাকে রাজিয়া। নাজমাও কেমন মিশে গেছিল রাজিয়ার সাথে। রাত হলে নাজমা আর নাজির থাকতো বড় ঘরে, মাহবুব আর রাজিয়া থাকতেন বারান্দার চৌকিতে। মাহবুবের বলা কয়েকটা দিন গিলে গলাটে পরপর 8 মাস। এই 8 মাসে মাহবুব বাড়িতে ছিলেন, খেতে খামারে কাজ করেছেন, রাজিয়াকে সাহায্য করেছেন। অদ্ভুতভাবে রাজিয়া ঢাকা যাওয়ার কথা জিজ্ঞাসা করলে মাহবুব রেগে যেতেন। ফের নাটকীয় ভঙ্গিতে বলতেন, তোমাকে ছেড়ে থাকতে ইচ্ছা করে না রাজিয়া। স্বামীকে প্রচণ্ড ভালোবাসতেন রাজিয়া। এই ছলাকলায় সব ভুলে গেলেন তিনি, কিন্তু এই এক রাতে সবটা লণ্ডভণ্ড হয়ে গেল। মাহবুব সাজরা গুটি আর রাজিয়ার বিশ্বাস সবটা এলোমেলো হলো। রাতে তখন মধ্যভাগ, রাজিয়ার ঘুম ভাঙল ওর ছোট্ট জায়ের ফিসফিসি ডাকে। রাজিয়া ঘুম বরাবরই হালকা, তবে সেদিন যেন চোখে কোনো আঠা লাগিয়ে দিয়েছিল। চোখের পাতা এত ভারী ঠেকছিল রাজিয়ার, তবু বহু কষ্টে সে চোখ মেলল। গরমের সময় তাই জানালা খুলেই ঘুমিয়েছিলেন রাজিয়া। ছোট যা এসে জানালা দিয়ে রাখছিল তাকে, ভাবি উঠুন, তাড়াতাড়ি উঠুন। ক্রমাগত ডাকাডাকি আর ধাক্কানোর কারণে বহু কষ্টে রাজিয়া বিছানা ছেড়ে উঠলেন। গায়ের কাপড় ঠিক করে চোখ কসলায় হামিদ দিয়ে বললেন, কি হয়েছে ভাবি, ডাকছো কেন? উনি অন্তত সাবধানে সুরে বললেন, দ্রুত দরজা খোলেন, শব্দ করবেন না। রাজিয়া বিভ্রান্ত হয়ে চৌকি থেকে উঠে আস্তে করে দরজা খুলল। পাশে মাহবুব জামান নেই। মাত্রই খেয়াল করলেন তিনি ঘরের দরজা আটকানো, তাই টয়লেটে গেছেন এমন কথা মাথায় আসলে না রাজিয়ার। দরজা খুলতেই রাজিয়ার ছোট্ট যা মিতু হড়বড়িয়ে ঘরে ঢুকলেন। রাজিয়ার কানের চোখ সবই সজাগ হয়েছে তৎক্ষণে। বড় ঘর থেকে আসা অপরিচিত শব্দ আর কানে বাজছে। রাজিয়া অন্তত মুহূর্ত যেন বরফ শীতল হয়ে উঠল। মিতু আস্তে করে বলল, কারো ঘরে জায়গা দিলেন ভাবি? আপনার ঘর থেকে দিনের পর দিন আপনাদের জামাইয়ের সাথে সম্পর্ক করলো, আপনারে ঘুমের ওষুধ দেয়, ওরা জানেন আপনি ঘুমান আর ওরা। কথা আটকে গেল মিতুর। ঘৃণায় দাঁত পিষে তাকিয়ে রইল বড় ঘরের দরজার দিকে। এদিকে রাজিয়ার যেন পাথরের মূর্তি। মনের সরত অবসর নেই ও ঘরে। পুরুষটির যে এখন নাজমার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত, এটা সে তার ওই স্বামীর, তাতে কোনো সন্দেহ নেই। এত রাতে অন্য কেউ ঘরে ঢুকে এমন কাজ করার সাহস পাবে না। রাজিয়ার গলায় সব কেমন দলা পাকিয়ে আসছে, ঘৃণায় বমি পাচ্ছে তার। রক্তচক্ষু করে রাজিয়া তাকিয়ে আছেন দরজার দিকে। অতঃপর মিতুকে বললেন, বাড়ির সবাইকে ডেকে আনেন ভাবি, পাপ যখন করেছে শাস্তিও পাবে। পাপ গোপনে করলেও শাস্তি হবে প্রকাশ্যে। মিতুর কথা নেড়ে চলে গেলেন। কয়েক মিনিটে বারান্দার ঘরে মানুষ পরিপূর্ণ হলো। রাজিয়া নিজের ঘরের কোণে পড়ে থাকা সবল নিয়ে বড় ঘরের দরজায়
পরপর কয়েকটা শক্তিশালী আঘাত করলেন পুরাতন দরজা। হওয়ায় তা ভাঙতে বেগ পেতে হয়নি তাকে। দরজা খুলতেই রাজিয়া ঘরে ঢুকলেন। পেছনে বাড়ির অন্য সবাই। মাহবুব তখন ব্যস্ত লুঙ্গি ঠিক করতে, নাজমা নিজের শরীর কাপড় পেঁচাতে কোনোরূপে। রাজিয়া চেয়ে দেখলো খাটের উপর শুয়ে আছে নাজির, আর নিচে বিছানা শীতল পাটিতে নাজমা। মাহবুব হকচকিয়ে গেলেন। নাজমার মধ্যে কোনো বিচলিত ভাব নেই, সে এভাবেই বসে আছে। রাজিয়া এগিয়ে গিয়ে মুঠো করে ধরল নাজমার চুল। তার পরপর 4টা থাপ্পড় পড়ল নাজমার গালে। ঠোঁট কেটে রক্ত বেরিয়ে এলো থাপ্পড়ের তীব্রতায়। তোকে আমি ঘরে জায়গা দিলাম আর তুই আমার স্বামীর সাথে শুয়ে বেড়াস। তোর এত শরীরে জ্বালা তো কোনো পতিতালয়ে যেতি। আমার সংসার কেন ধ্বংস করলি? রাজিয়া শোকে মাতাল। জীবনের ওকে টেনে বের করলো ঘরের বাইরে উঠানে। পরপর মাহবুব জামানের হাত ধরে ওনাকেও বের করলেন। এভাবে ধাক্কা দিয়ে ফেললেন নাজমার পাশেই। তোরে কি বলবো? হ্যাঁ, তোর জন্য আমি আমার আব্বুকে কষ্ট দিয়েছি। সোনার চামচ মুখে দিয়ে জন্ম আমার। শুধু তোর জন্য এই ভাঙা ঘরে থাকছি, লোকের বাড়িতে কাজ কইরা খেয়েছি। আর তুই একটা নষ্ট মেয়ের ছেলেকে ঘরে না আমার পিঠে পিছে তোর সাথে নোংরামিতে জড়ালি। এই কুত্তার বাচ্চা, বুকে হাত রেখে বলতো তোর জন্য আমি কি করি নাই। নিজের রক্ত জল কইরা পয়সা দিয়েছি তোকে আমি। তোর বাড়ির সবাই কটু কথা শুনছি। মাটি কামড়া পইরা থাকছি খালি তোর জন্য। জানোয়ার তুই কি মানুষের বাচ্চা? লজ্জা করলো না তোর? রাজিয়ার মাথা চক্কর দিয়ে উঠলো। ওষুধের ডোজ ভীষণ করা। ঘুম ঠিকঠাক না হলে শরীর আসার লাগে। আমারে কি খাওয়াইছিস জানোয়ারের বাচ্চা? বল কি খাওয়াইছিস? মাহবুব জামান ওনার ভাইয়েরা এতক্ষণে চেপে ধরে রেখেছিল। মারও দিয়েছে। এমন নোংরা কাজ করার লোক আর যাই হোক ক্ষমার যোগ্য না। ঘুমের ওষুধ করা ভেজের ওষুধ। মাহবুবের হয়ে নাজমার উত্তর করলেন। রাজিয়া একদলা থুতু দিলেন মাহবুবের মুখে। তোর রুচি এত জঘন্য! দেখ তোর এই কেমন উলঙ্গ গায়ে এতগুলো পুরুষের সামনে বসে আছে। রাজিয়া পড়ে যেতে নিচ্ছিল। ওর যা এসে ওরে ধরলো, একটা চেয়ার পেতে বসালো ওকে। মিতু দৌড়ে ঘর থেকে নাজমার ব্যাগ নিয়ে এসেছে। ব্যাগ খুঁজে কাপড়গুলো ছড়া পেল 2টা কাগজ, একটা কাবিলনামা আর একটা জন্ম নিবন্ধন। মিতুর হাত কেঁপে উঠলো। ও গলা ছেড়ে রাজিয়াকে ডাকলো, ভাবি। ও তো বিয়ে করেছে। অসুস্থ কথা ছাপিয়ে এই কথা ভারী হয়ে উঠল রাজিয়ার কানে। মিতু কাগজ দুটো দিল রাজিয়ার হাতে। 1992 সালে কোনো 1 তারিখে সেদিন বিয়ে করেছে নাজমার মাহবুব। আর একটা নাজিরের জন্ম নিবন্ধন। বাবার নামের স্থানে মাহবুব জামানের নাম। জন্মসাল 1991। রাজিয়া ঘৃণিত দৃষ্টিতে তাকালো মাহবুব জামানের দিকে। একটা জারজের বাচ্চা জন্ম দিচ্ছেন আপনি? এই জারজটা আবার ঘরে তুলেছেন? আর এই কেউ বিয়ে? রাজিয়ার কণ্ঠ ফুলিয়ে এলো, কথা বেরোলো না আর। মাহবুব জামান নিজেকে ছাড়িয়ে রাজিয়ার পায়ে হামড়ে পড়লো। রাজিয়ার পা সরিয়ে নিল তৎক্ষণে। আমাকে মাফ করো রাজিয়া, ও আমার বাচ্চা না। ওর বাপকে সেটা তো আমি, ওর মাও জানে না। আমি খালি আমার নাম দিচ্ছি রাজিয়া। আমাকে শেষবারের মতো বিশ্বাস করো। এই নাজমা একটা, ওকে এই পল্লী থেকে তুলে এনেছিলাম আমি। তুমি বললে আমি এখনই ওরে তালাক দিব। রাজিয়া নিজের আঁচলের কোনা খামছে ধরলো। সে শক্ত করে বলল, আপনি পতিতালয়ে যেতেন? মাহবুব চুপ হয়ে গেলেন। মাথা নিচু করে বসে পড়লেন রাজিয়ার পায়ের কাছে। আপনার শারীরিক চাহিদা মেটাতে এই নষ্ট গলিতে যেতেন আপনি, আর সেখান থেকে এই মহিলাকে তুলে এনেছেন। এত ভালোবাসা! মুহূর্তে পিন্তর নীরবতা নেমে এলো সবার। মুখ যেন আমাবস্যার আধারে নির্লজ্জত। রাজিয়া ওভাবে বসে থাকলেন কিছুক্ষণ। মাহবুব ভাইয়েরা ততক্ষণে মাহবুবকে মেরে উঠানে শুয়ে ফেলেছেন। হুট করে রাজিয়া মিতুকে বললেন, ঘর থেকে বাচ্চাটারে এনে ওর মাকে নিয়ে দিয়ে দেন ভাবি। মিতু করুণ চোখে তাকালো রাজিয়ার দিকে। অতঃপর ঘর থেকে নাজিরকে এনে নাজমার কোলে দিল। রাজিয়া ফিরে তাকালো নাজমার দিকে, অতঃপর মাহবুবের দিকে। এই মুহূর্তে আমাকে তালাক দিবেন আপনি? একটা
লম্পটের সংসার আমি করব না। রাজিয়ার কথা শুনে মাহবুবুজ্জামানের চোখ বড় হয়ে গেল। উনি উঠানে গড়াগড়ি খেয়েও রাজিয়ার কাছে গেলেন না। রাজিয়া, আমি ওকে তালাক দিচ্ছি, এখনই দিচ্ছি। রাজিয়া শক্ত হয়ে বসে রইলেন। মাহবুবুজ্জামান নাজমার সামনে গিয়ে মৌখিক 3 তালাক দিলেন তৎক্ষণে। ধর্মীয়ভাবে তারা এখন আর স্বামী স্ত্রী নয়। রাজিয়া ঘনত্ব মুখ ফিরিয়ে নিলেন। যতদিন না নিজের ভেতর থেকে পবিত্র করতে পারবেন, আমার ধারের কাছেও ঘেঁষবেন না বলেই উঠে চলে গেলেন। রাজিয়া নাজমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। নিজের জিনিসপত্র টাকা পয়সা নিয়ে নাজমাও বাড়ি ছাড়লেন। রাজিয়া পাথর বনে গেলেন। যেন এই ঘটনার পর কারো সাথে কথা বলতেন না, একা একা থাকতেন। মাহবুবুজ্জামানের সাথে যথেষ্ট দূরত্বতা বজায় রাখতেন। মানসিকভাবে ভীষণ বিপর্যয় হয়ে পড়েছিলেন তিনি। এভাবে প্রায় বছর ঘুরল। এক ঘরে থেকেও স্বামীর সাথে দূরত্ব সীমা ছিল না রাজিয়ার। মাহবুবুজ্জামান এই 1 বছর রাজিয়ার কাছেই ছিলেন। রাজিয়াকে নিজের উপর বিশ্বাস ফেরাতে বহু কাঠখড় পুড়িয়েছেন। শেষে রাজিয়া মন নরম হলো। 1 বছর মাহবুবের আচরণ দেখে তিনিও বিশ্বাস করলেন মাহবুবুজ্জামান বদলে গেছেন। নিজের মনের মধ্যে ঝড়কে খুব কষ্টের নিরবন করে আবারও সংসারে মনোযোগী হতে চান রাজিয়া। শাশুড়ির কথা মতো একটা বাচ্চা হলো, সংসারের সুখ আসবে। রাজিয়া তাই করলেন। অবশেষে বিয়ের প্রায় 4.5 বছরের মাথায় তুষির জন্ম হয় 1995 সালে। তুষির জন্মের 8 বছরের মাথায় তুলি হয়, আর তার 3 বছরের মাথায় শিমলা। এর মাঝে রাজিয়া মাহবুবের কোনো খোঁজ পায়নি। স্বাভাবিক ফ্যামিলি ম্যানার মতোই সংসার করেছে। 3 সন্তানের ভরণ পোষণের খরচ ব্যয়বহুল হওয়ায় মাহবুব আবারও ঢাকায় গেলেন। কোম্পানির চাকরি করতেন, ছোট্ট একটা পোস্টে। রাজিয়া বাড়িতে থাকতেন। এর মধ্যে রাজিয়ার বাবা মারা যান। মেয়ের উপর অভিমান করে মৃত্যুর আগে মেয়ের মুখ অবধি দেখেননি তিনি। রাজিয়া ভেঙে পড়েন। তার বাবা তাকে জীবনের সবটুকু আদর বিলাসিকতার মাঝে বড় করেছিলেন, অথচ সে প্রতিদান হিসাবে কেবল দুঃখই দিয়েছেন বাবাকে। আম্মু, অনেক রাত হয়ে গেল, ঘুমাবে না? পুরনো চিঠিপাতা থেকে বর্তমানে ফিরলেন রাজিয়া। এতক্ষণে নিজের ভাবনায় বিভোর ছিলেন তিনি। শিমলা দাঁড়িয়ে আছে খাটের কোণে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 11:30। তুষি ঘুমিয়ে পড়েছেন। আগেই শিমলা ঘুমিয়েছিলেন। হয়তো কোনো কারণে ঘুম ভাঙল বলে উঠেছিল, তাই তো দেখতে পেল রাজিয়া এখানে ঘুমায়নি। হ্যাঁ, ঘুমাবো, তুই যা ঘুমা। শিমলা খাটের কোণ থেকে সরে রাজিয়ার পাশে গিয়ে দাঁড়ালো। অত্যন্ত বিড়ালের মতো লাফ দিয়ে উঠল খাটের উপর। রাজিয়া পাশের বালিশটা মাথায় পেতে জড়িয়ে ধরলো তাকে। আহদি গলায় বলল, আজকে একটু তোমার পাশে শুই আম্মু। রাজিয়া না করলেন না, নিজের শিমলাকে জড়িয়ে শুয়ে পড়লেন। চোখ বুনে নিলেন। আজকে খাটাখাটনির ঘুম আসবে অবশ্যই। হয়তো এমন মানসিক বিপর্যয়ে ঘুম ধরা দেওয়া অসম্ভব। তাকে 2 দিন ধরে ফোনে পায় না। সমস্যা কি অব্র? বেশ জোর গলায় কথাটা বলল ফিহা। গত 2 দিন কম হলেও অব্রকে 30 বার কল করেছে ফিহা। প্রতিবার হয় ফোন বন্ধ, নয়তো রিং হয়ে যায়, ধরে না। তোর সমস্যা কি বলতো? এত রাতে কোন ভদ্র মেয়ে একটা ছেলেকে কল দেয়? ম্যানারনেস নেই তোর? হতভঙ্গ হলো ফিহা। অব্রকে যা সে কোনো কোলেও সময় গুনে কল দেয়নি। যখন ইচ্ছা হয়েছে টেক্সট করেছে, ফোন করেছে অব্র, তাও তাই। এমনকি ফোন না তুললে তো বাড়িতে চলে আসতো। এই অব্র ফিহার সাথে এমন ব্যবহার করছে। ফিহার চোখে ইতিমধ্যেই নোনা জলে ভিড় করেছে। অবাক সুরে বলল, তোকে ফোন দিতে আমার সময় দেখতে হবে? ওপাশ থেকে বিরক্তি হলো অব্র চট উঠে বলল, তোর সময় দেখবি না? মানুষের পার্সোনাল লাইফ থাকে ফিহা। আর তোর থেকে বড় কথা, আমি ঘুমাতে তো পারতাম। এতবার কল দিয়ে বিরক্ত না করলেই নয়।
ফিহা এবার কেঁদে ফেলল নিঃশব্দে। এভাবে কেন কথা বলছিস তুই? ইন্টারভিউ দিতে গেলি, আসার পরে আর কিছু বললি না, মেসেজও সিন করিস না। তোর ফোন করলাম, চিন্তা হচ্ছিল আমায় নিয়ে এত চিন্তা করতে তোকে কে বলেছে? তোর নিজের কাজ নেই? সব সময় কেন চিপটে থাকা লাগবে আমার সাথে? একটা মেয়ে হয়ে একটা ছেলের সাথে এভাবে স্যাঁচরামো করিস? লোকে ভালো বলে সবে। পিয়া যেন আকাশ থেকে পড়লো। অব্রর সাথে ওর প্রায় 13 বছরের বন্ধুত্ব। এতদিন লোক মুখে ওদের বন্ধুত্ব নিয়ে যেসব কথা শুনে এসেছে, আজ অব্র নিজেই তা বলল। তুই এসব বলছিস? অব্র, তুই আমার বেস্ট ফ্রেন্ড, আমার ছোট্ট থেকে একসাথে বড় হয়েছি, আর তুই কি ইমোশনাল কথা বলিস না? লজিক রাখ। দেখ, আমরা বড় হয়েছি, আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে কয়েকদিন পরে, তোরও আর 2 বছর বাকি। এখানে এসব ছেলে মানুষই ভালো দেখায় না। ছেলে মানুষই? আমাদের ফ্রেন্ডশিপটা কবে থেকে তোর কাছে ছেলে মানুষই হয়ে গেল? অব্র কিছু বলার আগেই ফোনের ওপাশ থেকে মেয়েলি গলায় ভেসে এলো। এতক্ষণ লাগে তোমার? এত রাতে কে ফোন দেয়? ফোন কেটে ঘরে আসো। ফিয়া থমকায়। এই গলা সে চিনে না। অব্রর মা বা বোনের গলা এমন নয় ফিহা, তাদের বেশ ভালো করেই চিনে। তবে এত রাতে কোন মেয়ে এভাবে ডাকছে অব্রকে? কে ডাকে তোকে? তোর ঘরে কে অব্র? অব্র স্বাভাবিক গলায় বলল, আমার ওয়াইফ। বিয়ে করছিস? ফিহা, বিয়ে করেছি। ফিহা আর এক দফা চমকায়। বিয়ে করেছিস? আমাকে বললিও না কেন? তোকে বলে আমায় সব করতে হবে নাকি? প্লিজ ফিহা, আমাকে এভাবে যখন তখন ফোন বা টেক্সট করবি না, ও দেখলে খারাপ ভাবে। বন্ধুত্বটাকে একটা পর্যায়ে রাখতে হয়। ডোন্ট মেক ইজ স্টেবল অর ওয়ার্কিং ফর মি। ফিয়া বাকরুদ্ধ, গলা ফুঁপে একটা শব্দ বের হচ্ছিল বেচারির। চোখে বেয়ে জল গড়িয়ে পড়ল ফিহার। ওর তিক্ত হেসে বলল, বেশ, আমি তোকে বিরক্ত করব না। আসলেই সব সম্পর্ক সীমানা থাকা উচিত। আই ওয়েস টু মেস, আই এম সরি ফর দ্যাট। আশা রাখতে পারিস আমার কোনো কাজের দ্বারা তুই ইনফ্লুয়েন্সে হবি না। তোর ম্যারিড লাইফের আমার জন্য কোনো ঝামেলা হবে না। কিন্তু তুই আমাদের বন্ধুত্বকে অপমান করলি অব্র, সাথে আমাকেও। আমার শুরু থেকে শেষ অবধি একটাই ফ্রেন্ড ছিল, সেটা তুই। ছোট্টবেলা থেকে শুধু তোর সাথে মিশতাম আমি। অথচ দেখ, তুই আমাকে বললি আমি নাকি তোর সাথে চিপটে থাকি। আমার অন্য ফ্রেন্ডদের তুই সহ্য করতে পারতিস না, তাই আমি ইচ্ছা করে কারোর সাথে ফ্রেন্ডশিপ করিনি। অ্যান্ড মি ফ্রেন্ডশিপ অ্যান্ড আপ লাইক দিস। জাগ্গা, তোর লাইফ, আমি কেউ না এখানে। বাট ইউ ব্লেড বেটার রিজন দিয়ে অ্যাগেন। ফিহা খট করে ফোনটা কেটে দেয়। মানুষের জীবনের প্রেম বা ভালোবাসা হারানোর থেকে জঘন্যতম যন্ত্রণা বন্ধুত্ব হারানো। সব সম্পর্কে আল্লাহ পাক ঠিক করে পাঠান। মা বাবা, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, কেবল এই বন্ধুর সম্পর্কটা আমরা নির্বাচন করতে পারি। ফিয়া ফোনটা খাটের উপর রেখে অঝরে কাঁদতে লাগলো। নিজের পরিবারের পর, হাবিবার প্রতীকের পর ফিয়া অব্রকেই সব থেকে বেশি ভালোবাসতো। ফিয়া খাটের উপর শুয়ে বালিশে মুখ গুজে কাঁদতে থাকলো। ওর শরীর কেঁপে উঠছে কান্নার তোরে। অনেক রাত অবধি কাঁদতে কাঁদতে শেষে ক্লান্ত হয়ে ওভাবেই ঘুমিয়ে পড়ল ফিয়া। সকাল 8টায় হসপিটালের প্রাইভেট কেবিনে ধ্বংসযজ্ঞ চলছে। ফারহানা পুরো কেবিনে ছড়িয়ে ছিটিয়ে আছে ওষুধপত্র, ফলমূল। আজ থেকে 3 দিন আগে সেই সুসাইড করলো। শারীরিকভাবে সে বিপদমুক্ত হলেও মানসিকভাবে মোটেও সুস্থ নয়। ধীরে ধীরে নিজেকে মানসিক ভারসাম্যহীন খোয়াতে রোগীতে পরিণত হচ্ছে ফারহানা। ফারহানার বাবা কেবিনের বাইরে দাঁড়িয়ে আছেন অসহায় হয়ে। একমাত্র মেয়ের এমন পরিণত দেখতে হৃদয় ছিঁড়ে যাচ্ছে তার।
কেবিনের ভিতর দুজন নার্স ও ডাক্তার আছেন, তারা মাত্রই এসেছে। ফারহানার বাবা ডেকে এনেছেন তাদের। ফারহানা এখন মানুষ চিনছে না, যাকে সামনে পাচ্ছে আঘাত করতে চাচ্ছে। সেফটির জন্য ওর বাবাকে বাইরে রাখা হয়েছে। আমাকে ছাড়ুন, ওই ইঞ্জেকশন দিবেন না আপনারা। আমি প্রতীকের সাথে দেখা করবই। ও কী ভাবছে আমাকে পাগল সাজাবে? আমি পাগল না, আমি সুস্থ। ওকে ছাড়বো না, আমি মেরে ফেলবো ওকে আমি। ফারহানার কথাগুলো উপস্থিত সকলের কাছে পাগলের প্রলাপ ব্যতীত কিছুই না। নার্স দুজন ফারহানার হাত আর পা বেঁধে দিয়েছেন ইতিমধ্যে। ডাক্তার ইঞ্জেকশন রেডি করে কাল বিলম্ব না করেই পুশ করলেন ফারহানার শরীরে। করা বোঝের ঘুমের ওষুধ, খুব সহজেই ঘুম ভাঙবে না। আর ধীরে ধীরে ওষুধের প্রভাবে শান্ত হলো ফারহানা, স্থির হয়ে গেল ওই শরীরটা। ততিতে গেল ঘুমের দেশে। নার্স দুজন নিশ্চিত হয়ে নিলেন আদৌ সে ঘুমিয়েছে কিনা। অতঃপর হাত পা বাঁধন খুলে গায়ের চাদর চেপে দিয়ে দিলেন। কেবিন থেকে বের হতেই ডাক্তারের কাছে ছুটে গেলেন ফারহানার বাবা। আকুল কণ্ঠে জিজ্ঞাসা করলেন মেয়ের শারীরিক অবস্থা। ডাক্তার ভীষণ নাখোশ হয়ে জানালেন, শুভ সংবাদ, আপনার মেয়ের অবস্থা দিন দিন অবনতি হচ্ছে। ওনাকে ভালো মানসিক ডাক্তারে পরামর্শ না করলে আমি ঠিক করতে পারছি না কতদিন এই হসপিটালে ওনাকে জায়গা হবে। আমরা রোগীর পরিবারে আশাহত করতে চাই না, কিন্তু আপনার মেয়ের অবস্থা ক্রিটিক্যাল। সে বারবার তার এক্স হাজব্যান্ডকে হ্যালুসিনেশন করছে, এমনকি তাকে মারতেও চাচ্ছেন। এমন মেন্টাল স্টেজে একজন রোগী ছাড়া পেলে কতটা ভয়ঙ্কর কাজ করতে পারে তা আশা করি আপনারকে আমার বুঝিয়ে দিতে হবে না। একটু থেমে তিনি আবারও বললেন, আমি ওনাকে বেস্ট সাইকোলজির কাছে রেফার করছি। যত দ্রুত সম্ভব ট্রিটমেন্ট শুরু করুন, বাকিটা উপর আল্লাহর ভরসা। ডাক্তার চলে গেলেন। ফারহানার বাবা যুক্ত দৃষ্টিতে তাকিয়ে রইলেন মেয়ের কেবিনের দিকে। একটু ভুল নয় পাপ। একটা পাপ কেমন ফুলের মতো একটা জীবনের নিমেষেই শেষ করতে দিতে পারে। মানুষকে ঠকানোর থেকে বড় অপরাধ কি? শারীরিক পীড়ায় ব্যর্থ হয়, কিন্তু মানসিক পীড়ায় ফারহানা প্রতীকের ভালোবাসা বিশ্বাস সব গুড়িয়ে দিয়েছিল। ওর আঘাত ভালোবাসায় করা তাজমহল ধূলিসাৎ করে পাপের কষ্টিতে ঘাটে পা ভিজিয়েছিলেন। সেই পাপের এখন ডুবে মরছে। ডাক্তার নিজের চেম্বারে গিয়ে ফোন করলেন সাব্বিরকে। সাব্বির এই হসপিটালের এই ডাক্তার, ফারহানা ডাক্তারের বন্ধু বলা চলে। ওকে ইঞ্জেকশন দিয়েছি। এটা সপ্তাহখানেকে পুশ করলে ও মেন্টালি আনস্টেবল হয়ে যাবে। সাব্বির মুগ্ধ হাসলো। সববাসী জানালো বন্ধুকে, গুড, তোমার পেমেন্ট পেয়ে যাবে। ও যেন সুস্থ না হয় কোনোভাবে। বড় সাহস হলো কি করে আমার নামে মামলা করবে? চিনে নেয় আমাকে। ওর মতো কত ফারহানাকে দিয়ে আমার বাবা কেউ ছিঁড়তে পারে নাই। ডাক্তার হাসলেন। অতঃপর তারা দিয়ে বলেন, আচ্ছা আমার রাউট আছে, পরে কথা হবে। ফোন রেখে দিলেন ডাক্তার। পরপর ফোনে মেসেজ এলো, অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে। স্টাডি রুমে বসে অফিসের কাজ করছে প্রতীক। পরনে বাসার পরার কাজুলাস ট্রাউজার আর পোলা টি শার্ট, সবসময়ের মতো চোখে চিকন ফ্রেমের চশমা। এই ব্যস্ত ছাড়া সে কোনোয় বলা চলে। নতুন প্রজেক্টের কাজে কক্সবাজার যেতে হবে প্রতীকের 4 দিন পরেই, তাই প্রজেক্টের সব কাজ তাড়াহুড়া করে শেষ করতে হচ্ছে তাকে। জুনায়েদ সকাল সকাল হাজির হয়েছে শিকদার বাড়িতে। প্রতীক সর্বক্ষণিক সঙ্গী সে। রাত টুকু ছাড়া সে প্রতীকের সাথেই থাকে। রান্নাঘর থেকে জুনায়েদের বসায় ঢুকতে দেখে কফি চড়ালো হাবিবা। পাচ্ছে জুনায়েদকে ডাক দিল নাম ধরে। হাবিবা ডাক শুনে কিচেনের দিকে অগ্রসর হলো জুনায়েদ। হাবিবার পরোটা ভাজছিলেন। অভিমানী সুরে বললেন, কেমন আছিস?
আমাকে ভুলে গেছিস না? ফিক করে হেসে দিল জুনায়েদ। কি যে বলেন আন্টি, আপনাকে ভুলবো? আসলে কাজের অনেক চাপ। 4 দিন পরেই তো আবার স্যারকে নতুন প্রজেক্টের কাজে কক্সবাজার যাবে। মাঝে 4 দিন অনেক কাজের প্রেশার আন্টি। হাবিবা বুক কুঁচকে প্রশ্ন করলেন, তোরা কক্সবাজার যাবি? প্রতীক তো বলল না আমাকে, সময় পায়নি মনে হয়। মাথা নাড়লেন হাবিবা। জুনায়েদের পরোক্ষ করে বললেন, বিয়ে শাদি করবি কবে তুই? চুল দাড়ি তো পাক ধরা বাকি এখন। কে মেয়ে দিবে এই বুড়োকে? হাবিবার কথা শুনে জুনায়েদ রসিকতা করলো, কেন আপনি দিবেন না আন্টি? ফিয়া সিঁড়ি বেয়ে নিচে নামছিল, তখনই চোখ মুখ ফুলে আলু হয়ে গেছে। রাতে ঘুম কম হওয়ার মাথা ধরছে ব্যাপক, তাই নিচে এসেছিল কফি খেতে। তন্ময়ের মা আর জুনায়েদের কথা শুনে পা থেমে গেল তার। হাবিবা জুনায়েদের কথায় কপাল জড়িয়ে বললেন, একটা মারবো, আমার মেয়েকে তোর কাছে বিয়ে দিব আমি? মার খাবি? জুনায়েদ মুখ বাঁকালো, না দিলে না দিবেন। আপনার মেয়েকে আমি বোনের চোখে দেখি, আজকাল রসিকতাও বোঝেন না আপনি আন্টি। কড়া চোখে তাকালেন হাবিবা। জুনায়েদ থমথম খেলো। সারেন্ট করার ভঙ্গিতে হাত উঁচিয়ে বললেন, মাফ করেন জননী, আর এমন মজা করব না। আপনার কন্যা আমার সিস্টার সুলভ। হাবিবা হেসে উঠলেন সশব্দে। কফি তৈরি হয়ে গেছে ইতিমধ্যেই। হাবিবা কাপে কফি ঢেলে টিতে করে জুনায়েদের হাতে ধরিয়ে দিলেন, উপরে নিয়ে যা, প্রতীক স্টাডিতে আছে। জুনায়েদ মাথা নাড়িয়ে হাঁটা ধরল, ফের পিছে ফিরে বললে, আমি ছেলে হিসাবে খারাপ না আন্টি, ভেবে দেখতে পারেন। হাবিবা খুন্তি উঁচিয়ে ধরলেন, দাঁড়া আসছি আমি। না না, এমনিতে আপনার মেয়ে আমার টাইপ না। দুই মেরুর মানুষ আমরা। দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠছিল জুনায়েদ। সামনে ফিয়াকে খেয়াল করেনি সে। ওকে পাশ কাটিয়ে যেতে নিলেই হাত বাড়িয়ে আটকে দিল ফিয়া। থমকে গেল জুনায়েদ। ঘাড় ঘুরিয়ে তাকালো নিজের ডান দিকে। ফিহা চেহারা দেখে বোঝা যাচ্ছে চরম রেগে আছে সে। ওর ফোলা ফোলা মুখশ্রী দেখে জুনায়েদ প্রশ্ন করে বসলো, চাইনিজ ড্রামা দেখে চাইনিজ সাজার ইচ্ছা হয়েছে নাকি? হা হয়ে গেল ফিহা। ঠোঁট কামড়ে জিজ্ঞাসা করলো, আপনার মাথায় তার গুলো কি ছিঁড়ে গেছে সবটা? কোন দিন শর্ট সার্কিট হয়ে পটল তুলে বসবেন আল্লাহ জানে। আমাকে কোন দিক দিয়ে আপনার চাইনিজ মনে হচ্ছে? সকালে উঠে নিজের চেহারা দেখেছিস? মুখ ফুলে আলু হয়েছে আর চোখ ফুলে ঢোল। রাতভর কি প্রেমিকের শোকে বন্যা বয়াছিস? থমথম খেলো ফিয়া। হাত নামিয়ে দিয়ে ভেঙে ভেঙে ভাঙা ভাঙা বলল, এনার্জির জন্য এমন হয়েছে। গরুর মাংস খেয়েছিস কাল? ও, আমি ভাবলাম ভীম রুলের চাকে ঢিল মেরেছিস। জুনায়েদের তেরা কথায় মেজাজ গরম হলো ফিহার, কিন্তু পাল্টা জবাব দিল না, বরং জুনায়েদের হাতের কফি টে থেকে একটা কাপ তুলে নিয়ে আরাম করে চুমুক দিল তাতে। তারপর কাপটা নিয়ে উল্টো ঘুরে রওনা হলো নিজের ঘরের দিকে। পিছন থেকে জুনায়েদ হাঁক ছাড়লো, কাপ ফেরত দিয়ে যা আন্টি, ওটা আমার আর বসের জন্য দিয়েছেন। ফিহা পিছন ফিরে মুখ বাঁকালো, অতঃপর বলল, দিব না, ভাগাভাগি করে খান আপনারা। এমনিও সদের হয় আপনাদের দুজনের, যেভাবে আঠার মতো লেগে থাকে। আসলে আমার ভাইয়াও ঠিকই আছে, আপনার নিয়েই সন্দেহ। বয়স বেড়ে তিন কাল গিয়ে ঠেকেছে, এখনো বিয়ে করেন নাই। কথা শেষ হতেই ফিয়া বড় বড় পা ফেলে চলে গেল সেখান থেকে। জুনায়েদ পিছনে ফুটছে ভেবে বেশ আনন্দ লাগলো তার। মনে মনে বলল, বেশ হয়েছে, কত বড় খারাপ বলে আমি নাকি ওনার টাইপ না। জুনায়েদ একটা কফির কাপ নিয়ে ঢুকলো স্টাডি। প্রতীক দরজা খোলার শব্দে একবার তাকালো জুনায়েদকে দেখে, ফের কাজে মনোযোগ দিয়ে ফাইলে কলম চালাতে চালাতে বলল,
মিস বর্ষার থেকে ফাইলটা এনেছিস? বর্ষার কথা মনে পড়তেই যেন জোনায়েদের ভাঙা মনটা ঝনঝনিয়ে শব্দ করলো। ভাঙা হৃদয়ের টুকরোগুলো শোকের নৃত্য করছে যেন। সে মুখটা কালো করে হাতের ট্রেটা রাখলো টেবিলের উপর। পরপর ফাইলটা এগিয়ে দিল প্রতীককে। কি ব্যাপার জোনায়েদ, মুখ ভার কেন? ও জোনায়েদের মুখ ফিরিয়ে ছিটে বসলো। অতঃপর ভীষণ রুদ্র সুরে বলল, স্যার, বিয়ে করুন, নয়তো আমাকে বিয়ে দিন। জোনায়েদের কথা ভ্রু উঁচু হলো প্রতীকের। চশমাটা চোখে অ্যাডজাস্ট করে রাশভারী কণ্ঠে বলল, সকাল সকাল এই ধরনের ব্যাটসিল আমার সামনে বলবা না জোনায়েদ। আজব আজব বকি না বস। বিয়ে করেন জলদি, না হলে আমাকে বিয়ে দিন। লোকজন আমাদের কি গো ভেবছে বস? ক্যান ইউ ইমেজ? জোনায়েদের কথা শুনে প্রতীকের হাত থেকে কলমটা খট করে পড়ল টেবিলের উপর। মুখ ফুঁড়ে বেরোলো অসভ্য শব্দ। হোয়াট দ্য। গল্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটির সঙ্গেই থাকবে।